আবারও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভেন্দু স্যার। আজকে আমি নিয়ে এসেছি মক টেস্ট 26। এই ভিডিওতে আমি আলোচনা করব জিকে থেকে বাছাই করে মোট 40টি প্রশ্ন নিয়ে। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের আমাদের এই ভিডিওতে আমরা টার্গেট রাখছি আপনাদের কাছে 40-এর 35। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া ছিল। প্রশ্নটি হলো, নিচের কোনটি প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক? নিচের কোনটি সম্পূর্ণ ভারতীয় ব্যাংক? এই প্রশ্নটির উত্তর আপনাদের মধ্যে অনেকেই করেছেন। যারা করেননি আপনারা দেখে নিন এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি এটি হলো ভারতের প্রথম ব্যাংক, যেটি সম্পূর্ণভাবে ভারতীয় মূলধন এবং ভারতীয়দের দ্বারা পরিচালিত ও ব্যবস্থিত ছিল। এটি 1894 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1895 সালে লাহোরে, বর্তমানে পাকিস্তান, এর ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। এই ব্যাংকটি প্রতিষ্ঠার পেছনে লালা লাজপত রায় এবং সর্দার দয়াল সিং মতো স্বদেশী নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাহলে এই হলো আপনাদের হোমওয়ার্ক প্রশ্নের সঠিক উত্তরটি। আর আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, এই ভিডিওর আই বাটনে ক্লিক করে চাইলে সেখান থেকে আপনারা আমাদের আগের ভিডিওগুলি দেখতে পারেন। তাহলে এবারে দেখে নেব আজকের প্রশ্নগুলি। আজকের প্রথম প্রশ্নটি হলো, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, দেবেন্দ্রনাথ ঠাকুর। 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর উপনিষদের তত্ত্ব প্রচারের উদ্দেশ্যে এই সভা গঠন করেন। দেখে নেব পরের প্রশ্নটি, কে প্রথম বাংলার স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? কে প্রথম বাংলার স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, ফখরুদ্দিন মুবারক শাহ। 1338 সালে তিনি সোনারগাঁওয়ে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, সমুদ্রগুপ্ত। তার অজেয় সামরিক অভিযানের কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে এই উপাধি দিয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 4 নম্বর প্রশ্নটি হলো, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, মহাবীর। বর্ধমান মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম এবং সর্বশেষ তীর্থঙ্কর। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, মহাত্মা গান্ধী। গান্ধীজি 1933 সালে দলিতদের অধিকার ও অস্পৃশ্যতা দূরীকরণের জন্য এই পত্রিকা শুরু করেন। দেখে নেব পরের প্রশ্নটি। সুল-ই-কুল নীতি কে প্রবর্তন করেন? সুল-ই-কুল নীতি কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, আকবর। সকল ধর্মের মধ্যে সহনশীলতা ও শান্তি বজায় রাখতে আকবর এই আদর্শ প্রচার করেন। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন? ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, লক্ষণ সেন। ধোয়ী ছিলেন লক্ষণ সেনের পঞ্চরত্নের একজন এবং পবনদূত কাব্যের রচয়িতা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ উপাধি কে দিয়েছিলেন? নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ উপাধি কে দিয়েছিলেন?
এই প্রশ্নের সঠিক উত্তরই হবে অপশান গ, ক্ষেত্রীর মহারাজ অজিত সিং। 1893 সালে শিকাগো যাওয়ার আগে অজিত সিং তাকে এই নতুন নামে ভূষিত করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 9 নম্বর প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতার মানুষের কাছে নিম্নলিখিত কোন পশুটি অজানা ছিল? সিন্ধু সভ্যতার মানুষের কাছে নিম্নলিখিত কোন পশুটি অজানা ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ঘোড়া। সিন্ধু সভ্যতার নিদর্শনগুলিতে ঘোড়ার ব্যবহার বা পরিচিতির স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো, তিব্বতীয় ভাষায় তিস্তা নদীর পশ্চিমভাগ কী নামে পরিচিত? তিব্বতীয় ভাষায় তিস্তা নদীর পশ্চিমভাগ কী নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, তরাই। হিমালয়ের পাদদেশের সিক্ত ও সমতল ভূমিকে তরাই বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন নদী দুবার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? ভারতের কোন নদী দুবার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, মাহি। মাহি নদী রাজস্থান ও গুজরাটের মধ্য দিয়ে যাওয়ার সময় কর্কটক্রান্তির রেখাকে দুবার ছেদ করেছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, দামোদর। দুর্গাপুর শিল্পাঞ্চলটি দামোদর নদের উত্তর তীরে গড়ে উঠেছে। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ব্রাহ্মণী। এটি উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছিল। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো, মিনা উপজাতিদের সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্য কোনটি? মিনা উপজাতিদের সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, রাজস্থান। মিনা উপজাতি রাজস্থানের একটি অত্যন্ত প্রাচীন এবং প্রভাবশালী জনগোষ্ঠী। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব কোন ফসলের ওপর সবচেয়ে বেশি পড়েছিল? ভারতের সবুজ বিপ্লবের প্রভাব কোন ফসলের ওপর সবচেয়ে বেশি পড়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, গম। 1960-এর দশকে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারে গমের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো, ভিটিকালচার আসলে কিসের চাষ? ভিটিকালচার আসলে কিসের চাষ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, আঙুর চাষ। আঙুর চাষ এবং তার বিজ্ঞানসম্মত পদ্ধতিকে ভিটিকালচার বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 17 নম্বর প্রশ্নটি হলো, ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ভারত ও চীন। এই রেখাটি ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের তিব্বত অঞ্চলের সীমানা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, নিম্নের কোনটি ভারতের 3টি প্রধান নদীর উৎস স্থল? নিম্নের কোনটি ভারতের 3টি প্রধান নদীর উৎস স্থল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, অমরকন্টক। এখান থেকে নর্মদা, সোন এবং জাহিলা নদীর উৎপত্তি হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প চালু হয়? ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 1973 সাল। বাঘ সংরক্ষণের জন্য ইন্দিরা গান্ধী সরকার এই প্রকল্প শুরু করেছিলেন। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, সিদ্রাপং। 1897 সালে দার্জিলিংয়ের সিদ্রাপং এ এটি চালু হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, কোন প্রস্তাবের ওপর ভিত্তি করে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল?
কোন প্রস্তাবের ওপর ভিত্তি করে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, ক্যাবিনেট মিশন প্ল্যান। 1946 সালের ব্রিটিশ ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে এই পরিষদ তৈরি হয়। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, সংবিধানের কোন সংশোধনে নবম তফসিল যুক্ত করা হয়েছিল? সংবিধানের কোন সংশোধনে নবম তফসিল যুক্ত করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, প্রথম সংশোধন। 1951 সালে ভূমি সংস্কার সংক্রান্ত আইন রক্ষার জন্য এটি আনা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, লোকসভার এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কত? লোকসভার এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, 30। এই কমিটির সকল সদস্যই শুধুমাত্র লোকসভা থেকেই নির্বাচন হন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 24 নম্বর প্রশ্নটি হলো, কেন্দ্রীয় পার্লামেন্টের 2 কক্ষের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? কেন্দ্রীয় পার্লামেন্টের 2 কক্ষের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, লোকসভার স্পিকার। রাষ্ট্রপতির আহ্বানে যুগ্ম অধিবেশন বসলেও সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করতে পারে? সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, 355 নম্বর ধারা অনুযায়ী। এটি কেন্দ্রের একটি সাংবিধানিক বাধ্যবাধকতা যে রাজ্যগুলিকে রক্ষা করা। আজকে 26 নম্বর প্রশ্নটি হলো, ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল কি নামে পরিচিত? ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, চৈত্রভূমি। এটি মুম্বাইয়ের দাদরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 27 নম্বর প্রশ্নটি হলো, পদাতিক কাব্যগ্রন্থের লেখক কে? পদাতিক কাব্যগ্রন্থের লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, সুভাষ মুখোপাধ্যায়। তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক বাংলা সাহিত্যে আধুনিকতার নতুন দিগন্ত খুলে দেয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, আগা খা কাপ কোন খেলায় দেওয়া হয়? আগা খা কাপ কোন খেলায় দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, হকি। এটি ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ঘরোয়া হকি টুর্নামেন্ট। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, 16ই সেপ্টেম্বর। উনিশশো সাল থেকে রাষ্ট্রপুঞ্জ ওজন স্তর রক্ষার সচেতনতায় এই দিনটি পালন করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, 28শে ফেব্রুয়ারি। রমন এফেক্ট আবিষ্কারের সম্মানে ভারতে এই দিনটি বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো, বিশ্ব শ্রমিক দিবস কবে পালন করা হয়? বিশ্ব শ্রমিক দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, 1 মে। 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের সংগ্রামের স্মরণে এটি পালিত হয়। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা গভর্নর কে হয়েছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নর কে হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, সরোজিনী নাইডু। তিনি ভারতের বুলবুল নামে পরিচিত এবং উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন।
দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো 1969 সালে ভারতে কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল? 1969 সালে ভারতে কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ 14টি। দেশের ব্যাংকিং ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছতে ইন্দিরা গান্ধী এই পদক্ষেপ নিয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সাল থেকে শুরু হয়? অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সাল থেকে শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ 1991 সাল থেকে। এই সময় ভারতে উদারীকরণ ও বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয়েছিল। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ অশ্বিনী বৈষ্ণব। তিনি একাধারে রেল যোগাযোগ এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো চেকবুক ছোট গল্প সংকলনের জন্য 29তম সরস্বতী সম্মান কে পেয়েছেন? চেকবুক ছোট গল্প সংকলনের জন্য 29তম সরস্বতী সম্মান কে পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক বাসুদেব মোহি। সিন্ধি ভাষায় তার শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়। আজকে 37 নম্বর প্রশ্নটি হলো কে ভারতের প্রথম ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিজি বক্স লঞ্চ করলো? কে ভারতের প্রথম ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিজি বক্স লঞ্চ করলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ নীতি আয়োগ। ভারতের ডেটা সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি দেশীয় ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 38 নম্বর প্রশ্নটি হলো দুয়ারে সরকার কর্মসূচিতে বর্তমানে মোট কতগুলি প্রকল্প রয়েছে? দুয়ারে সরকার কর্মসূচিতে বর্তমানে মোট কতগুলি প্রকল্প রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক 32টি। পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মসূচিতে ক্রমাগত নতুন প্রকল্প যুক্ত হচ্ছে। দেখে নেব পরের প্রশ্নটি। 1984 সালে শিখ দাঙ্গা পুনর্বিবেচনা করার জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? 1984 সালের শিখ দাঙ্গা পুনর্বিবেচনা করার জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক এস.এন. ধিংড়া কমিটি। দীর্ঘকাল অমীমাংসিত থাকা কেসগুলো তদন্তের জন্য সুপ্রিম কোর্ট এই কমিটি গড়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো কোন রাজ্যে ভারত সরকার জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত করেছে? কোন রাজ্যে ভারত সরকার জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ মহারাষ্ট্র। রত্নগিরি জেলার এই প্রকল্পটির জন্য ফ্রান্সের সাথে চুক্তি করা হয়েছে। তাহলে এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন বা আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারলেন বা অতিক্রম করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের আপনাদের হোমওয়ার্ক প্রশ্নটি হলো নাগার্জুন সাগর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? নাগার্জুন সাগর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আপনাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর উত্তরটি কমেন্ট করার আগে অবশ্যই HW অর্থাৎ হোমওয়ার্ক প্রশ্ন বলে উল্লেখ করে উত্তরটি কমেন্ট করবেন। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, পড়তে থাকুন।